নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান দিল সে দিল তক হেলদি হার্ট। আমরা যারা বাঙালি, আমাদের হৃদয় স্পন্দিত হয় রবীন্দ্রনাথের গানে, ফুটবলের টানে, আর আমাদের প্রিয় মাছের ঝোল আর মিষ্টির স্বাদে। এবার এখানেই প্রশ্ন উঠছে, আমাদের যে দ্রুত গতির জীবনযাত্রা, তার সঙ্গে আমাদের এই হৃদয় কি আদৌ তাল মেলাতে পারছে? হার্ট ভালো রাখার জন্য আমাদের এই লাইফস্টাইলে কি করা প্রয়োজন, কি করলে আমরা ভালো থাকবো, বিশেষ করে আমরা মেয়েরা, সেটা জানার জন্যই আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান দিল সে দিল তক হেলদি হার্ট, যা 2018 সাল থেকে একটা লক্ষ্যেই এগোচ্ছে, জনসচেতনতামূলক যে উদ্যোগ তাদের, সেখানে প্রত্যেকজন ভারতীয় যাতে তাদের হৃদয়ের দিক থেকে তারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই চেষ্টাই অবিরত করে চলেছে। আর আজকের এই বিশেষ অনুষ্ঠান তারই একটা উদ্যোগ। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি বিশিষ্ট কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট এবং অবশ্যই ফিজিশিয়ানদের। আমার সঙ্গে যারা রয়েছেন, বিশিষ্ট চিকিৎসক ডক্টর মেরি ডিক্রুজ, আপনাকে স্বাগত। রয়েছেন ডক্টর সুপ্রিয়া দত্ত। ডক্টর দত্ত, আপনাকেও স্বাগত। সঙ্গে রয়েছেন ডক্টর পারিজাত দেব চৌধুরী, আপনাকেও স্বাগত আমাদের এই বিশেষ আলোচনায়। আমি শুরুতেই ডক্টর মেরি ডিক্রুজের কাছে যাব। আমাদের সমাজে একটা বিষয় খুব প্রচলিত আছে যে মেয়েরা বিয়ে করবে এবং তাদের যখন বাচ্চা হবে তারা ওজন বৃদ্ধি করবে, সেটাই স্বাভাবিক। এখানেই প্রশ্ন যে শুধু তো ওজন বৃদ্ধি নয়, বাইরের আকার আয়তন বদলে যেতে পারে, কিন্তু ভিতরের স্বাস্থ্য, ডায়াবেটিস বলুন, হার্টের সমস্যা বলুন, এক্ষেত্রে তো ঝুঁকি বাড়ছে স্থূলতার কারণে। কি উপায় সমাজকে সচেতনতা করার জন্য, বিশেষ করে মেয়েদের জন্য? প্রেগনেন্সির পরে 4-5 কেজি সামান্য, কিন্তু তুমি বিয়ের পরে কত ভালো ছিল সেটা দেখতে হবে। সো আমরা একটা অ্যাডভাইস দেই যে তুমি তোমার ওয়েটকে প্রেগনেন্সির পরেও ট্র্যাক করো। কেন? তোমার ওয়েট তোমার হাইটের অনুযায়ী এমনি নিয়ে 160 মাইনাস ইয়োর এজ, লাইক দ্যাট আমরা দেখি দ্যাট ইফ ইউ হ্যাভ গেইনড ওয়েট, স্পেশালি ওয়েস্ট সার্কামফারেন্স, যাদের আমি বলি মেয়েদের নট মোর দ্যান 80 সেন্টিমিটার্স, হতে পারি 80 থেকে 85 আফটার প্রেগনেন্সি, কিন্তু আপনাকে এই একটা মেজারমেন্ট থাকতে হবে। দুসরো কথাটা বলেছে জাস্ট একটা ওয়েটের ইস্যু না, কেন ডায়াবেটিস, হার্ট ডিজিজ এইসব ওয়েটের দিয়ে আসে। তারপরে নি পেন, অনেক লোকরা আছে এখন 40-45-এ এত নি পেনে হাঁটতে পারছে না। এইসব প্রিভেন্ট করার জন্য আমাকে ওয়েটটা কমাতে হবে। এই যে ওজন বেড়ে যাচ্ছে তোমরা নেগলেক্ট করছো, সেটা করো না। অ্যানুয়াল একটা চেক আপ করে নাও, ডায়াবেটিস আছে কি না। অ্যান্ড পার্টিকুলারলি আমি বলি, যখন গর্ভবতী হয় মহিলা, ওই ফার্স্ট ভিজিটে একটা চেক আপ হয় যাদের ডায়াবেটিস আছে কি না। কেন? যদি মাকে গর্ভবতী অবস্থায় ডায়াবেটিস হয়, তাহলে 20 বছর পরে তোমার ছেলে মেয়েকেও হয়ে যাবে। সো আপনি এইটা প্রিভেন্ট করতে পারি। দুসরো কথা, এখন একটা নতুন ইনজেকশন বেরিয়েছে GLP-1RA, যাদের নিয়ে আপনার ওয়েট কমে যায়, কিন্তু এই ইনজেকশন লাইফ টাইম চলবে। ইট ইজ নট স্টপ গ্যাপ, আজকে স্টার্ট করলো বিয়ে হয়ে গেলে বন্ধ করে দিলে, সেটা হবে না। এটার জন্য স্পেসিফিক কন্ডিশনস আছে, যাদের ফিজিশিয়ান, কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট স্টার্ট করতে পারি। বিউটি পার্লারে গিয়ে, ওয়েট লস সেন্টারে গিয়ে কোনো দিন স্টার্ট করবেন না, বিকজ দে ক্যানট গিভ ইউ দ্য রাইট অ্যাডভাইস। আপনাকে এটা একটু টাইমলি নিতে হবে। ওয়েট এর জন্য আমরা একটা স্পেশাল ডায়েট দেব, হাই প্রোটিন ডায়েট আপনাকে খেতে হবে। অনেক ধন্যবাদ। ডক্টর দত্ত, মেনোপজ নিয়ে একটু কথা বলি। মেনোপজ হেলথ টুল কিট, এটা কিভাবে মেনটেন করতে পারে যায় এবং এটা কি প্রথমে জানতে চাইবো। এবং বছর 45 হয়ে গেলে মেয়েরা তাদের জন্য মেনোপজ আসছে এটা ভেবে কিভাবে সচেতন হবে, কি করবে নিজের জন্য, যদি একটু বলেন। বেসিক্যালি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন বলে যেটা ফিমেল হরমোনস থাকে মহিলাদের, সেটা মেনোপজ হলে, মাসিক বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে যায়, অন্য হরমোনসগুলো টেক ওভার করে। তার ফলে কি হয়, কিছু কিছু চেঞ্জেস আসে, মুড সুইংস হয়, কান দিয়ে গরম বেরোনো, এসবগুলো তো জানা আছে, বাট স্টিল আমি দর্শকদের হাইলাইট করছি, অনেকরা বুঝতে পারে না। তো এটা হলে পারে হৃদরোগের চান্সেস বেড়ে যায়। মহিলারা তো নিজেদেরকে খেয়াল করে না, সবার যত্ন নেয়। তো টুল কিট বলে যে জিনিসটা, আমরা 3টে জিনিসের ওপরে হাইলাইট করি। একটা হচ্ছে কোনো মেটাবলিক ডিজিজ লাইক ডায়াবেটিস হচ্ছে কিনা, হার্টের তরফ থেকে বিশেষ সতর্কবার্তা, কেন হার্ট অ্যাটাকস বেড়ে যায়, স্ট্রোকস বেড়ে যায়, এইগুলো। এটার জন্যে আমাদের সুগার টেস্ট করা, কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইল পুরো ব্যাপারটা, প্রেশার চেক করা,
ইসিজি স্ক্রিন করা, এগুলো করা উচিত। এটা ছাড়া কিছু ক্যান্সারের রিস্ক বেড়ে যায়, তার জন্য স্ক্রিনিং টেস্টস আছে, সেগুলো করতে হয়। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বোন হেলথ, সেটারও কিছু টেস্টস আছে। যদি মানে 65 বছরের নিচে হয়, তার যদি মেনোপজ আগে হয়ে যায়, অনেক সময় অনেক কারণেই আগে হয়ে যায়, তাদের আমরা ডেক্সা স্ক্যান এগুলো করতে বলি, একটা টেস্ট যেটাতে হাড়ের স্ট্রাকচারটা বোঝা যায়। আর এছাড়া 65 বছরের ঊর্ধ্বে তো সবারই করা উচিত। এইটা করলে কি হবে, প্রত্যেক বছরে একটা স্ক্রিনিং বা 2 বছর অন্তর অন্তর কিছু কিছু স্ক্রিনিং করা হয়, তাহলে কিউট কোনো প্রেজেন্টেশন হবে না, মানে নিজেকে সুস্থ রাখতে পারলে পরিবারকেও সুস্থ রাখতে পারবে। ডক্টর দেব চৌধুরী, আপনি একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আপনার প্রত্যেক দিনের অভিজ্ঞতায় আপনি এমন মানুষ, বিশেষ করে মেয়েদের কথাই বলছি, নিশ্চয়ই দেখতে পান যে তাদের একদম এমার্জেন্সি সিচুয়েশনে তারা আপনার কাছে আসছেন। এরকম কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করেন, এবং সেক্ষেত্রে আবারও সেই সামাজিক সচেতনতার কথাই বলবো, কিভাবে সচেতন করবেন। ডক্টরদের কাছে সিমটমস হলে, যেমন পুরুষরা প্রথমেই পৌঁছে যায় বুকে পেইন হলে, মেয়েদের দেখা যায় অনেকটা দেরি হচ্ছে ডক্টরের কাছে পৌঁছতে। এখন এর দুটো কারণ রয়েছে। একটা হলো হার্ট অ্যাটাকের যে টিপিক্যাল সিমটমসগুলো, যেমন বুকে পেইন হওয়া, সেটা কিন্তু অনেক সময় মহিলাদের হয় না, ওদের এটিপিক্যাল সিমটমস হয়। উপসর্গগুলো একটু আলাদা, যেমন বুকে ব্যথা না হয়ে শুধু একটা চাপ অনুভূতি হওয়া, বা অনেক সময় বুক ধড়ফড় করা, মাথা ঘুরে যাওয়া, অজ্ঞান হয়ে পড়া, বা একটু ক্লান্তি, অবসাদ বোধ, এই ধরনের যে সিমটমসগুলো, সেগুলো কিন্তু মহিলাদের বেশি হয়। সেই কারণে অনেক সময় মহিলারা বুঝতে পারে না যে ওদের হার্টের প্রবলেম হচ্ছে। 2 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সামাজিক কারণ। মহিলারা সবসময়ই ভাবে যে আমাদেরকে আগে সংসার, সন্তান, স্বামী, ওদের লক্ষ্য রাখতে হবে, তারপর যদি আমরা এক্সট্রা কিছু সিমটমস হয়, খুব সিভিয়ার হয়, তবেই তখন তারা সবাইকে জানায় বা ডক্টরের কাছে যায়। আবার অনেক সময় কি হয়, আমরা মেয়েরা সবাই নিজেদের সিমটমসগুলোকে কিন্তু খুব হালকাভাবে নিয়ে নিই। ইনিশিয়ালি যখন কিছু সিমটমস হয়, আমরা ভাবে হয়তো বা স্ট্রেস থেকে, কারণ মেয়েদের সংসার, কেরিয়ার সব কিছু আজকাল সামলাতে হচ্ছে, বা হয়তো বা কোনো হরমোনাল চেঞ্জেসের কারণে হচ্ছে, বা হয়তো বা গ্যাসের থেকে হচ্ছে। তো সেই সব কারণে ডক্টরের কাছে পৌঁছতে অনেকটা লেট হয়ে যায়। ততক্ষণে অলরেডি হার্টের একটা সিভিয়ার ড্যামেজ হয়ে যায়, যেটা যদি ওরা আগে এসে পৌঁছায় সেটাকে হয়তোবা কম করা যেত, বা সম্পূর্ণভাবে ওটাকে কিওর করা যেত। তো এই জন্য আমি চাইবো সব মেয়েরা যে কোনো ধরনের সিমটমস হোক, আগে নিজের কথা ভাববে। কারণ একটা যদি সংসারে সুস্থ মা, সুস্থ মেয়ে বা সুস্থ স্ত্রী থাকে, সেই কিন্তু সেই সংসারটাকে ভালোভাবে, সুস্থভাবে গড়ে তুলতে পারবে। একদমই ডক্টর পারিজাত দেব চৌধুরী, আপনার কথার সূত্র ধরেই আমি ডক্টর ডিক্রুজের কাছে আসবো। এই যে বলা হচ্ছে না, মেয়েরা সুস্থ থাকলেই পরিবার সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে, কিন্তু এই মেয়েদের জন্যই কিছু এমন মিথ রয়েছে বলুন, বা এমন কিছু কথা প্রচলিত রয়েছে। স্বাভাবিকভাবেই মানুষ বলেন যে মেয়েদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হয় না, মেয়েদের ডায়াবেটিস খুব একটা গুরুতর হয় না, মেয়েরা তো ক্লান্ত হবেই, সারাদিন কাজ করছে, ঘরের কাজ, বাইরের কাজ। এই যে প্রচলিত ধারণা, এগুলো থেকে বেরোনো কি আদৌ সম্ভব? যদি সম্ভব হয়, সেটা কিভাবে? যে বলছে আমার একটু ক্লান্ত হচ্ছে, কিন্তু ক্লান্তের নানা রকম কারণ আছে। একটা হচ্ছে অ্যানিমিয়া, একটা হচ্ছে হার্ট ফেলিয়ার, একটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। এইসবগুলো কি করে জানা যাবে? যদি ডক্টরের কাছে গিয়ে তখনই এইসব উঠবে। তারপরে মনে করছে কি ওর তো হার্ট অ্যাটাক হয় না, কিন্তু মেনোপজ নাও হলেও হার্ট অ্যাটাক হয়। একটা জেনেটিক হিস্ট্রি থাকে, একটা আপনার এলডিএল লেভেল যে খুবই ইম্পর্ট্যান্ট, সেটা এখন রিপোর্টস দেখলে বোঝা যাবে না, আপনার পুরো হিস্ট্রি নিয়ে দেখতে হবে। তারপরে ডায়াবেটিসের জন্য গভর্নমেন্ট অনেক কাজ করছে। যখনই গর্ভবতী মহিলা প্রথম আসে, ওর একটা ডায়াবেটিস টেস্ট হয়, 75 গ্রাম গ্লুকোজ নিয়ে 2 ঘন্টা পরে ব্লাড টেস্ট হবে, আর ওর যে কয়েকটা ভ্যালিউজ আছে সেটা টেস্ট করতে হবে। যদি তখন না, তাহলে নেক্সট ভিজিটে আবার হবে। আর তারপরে বলে আমি হার্ট ডিজিজ হয় না, ডায়াবেটিস হয় না, ইয়াং মেয়েদের এইসব হয় না, কিন্তু চেক আপ না করলে কেউ জানতে পারবে না। সে আপনাকে চেক আপ তো করতেই হবে। এই জন্য এই প্রোগ্রামসগুলো আছে, আপনাকে বুঝাতে কেন চেক আপ দরকার আপনার। আমার ফ্যামিলিকে স্বাস্থ্য রাখার জন্য আমি নিজে জানতে হবে কত এক্সারসাইজ করতে হবে ডেলি, কত খাবার, কি ক্যালোরিজ খেতে হবে। এক্সারসাইজের গাইডলাইন্স বলে 1 ঘন্টা, কিন্তু আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি আছে, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, তাহলে আপনি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা করবেন, সেটা আপনার জন্য খুবই ভালো। ডক্টর দত্ত, যারা আমরা বাঙালি, তাদের হার্ট স্পন্দিত হয় খাবার দাবারের মধ্যে দিয়ে। তো সেইখানে বাঙালিদের প্রিয় খাবারগুলো সবই কিন্তু ওই তেলে, মশলায়।
আমি আপনার কাছে কিছু পরামর্শ চাইবো। আমাদের যে মেনুগুলো আমি একটু বলি, যেমন ধরুন ভেটকির পাতুরি বলুন, ইলিশ মাছের ঝোল বলুন, ঝাল বলুন, তারপর ছোলার ডাল বলুন, মিষ্টি দই বলুন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু হার্টের জন্য একটা ঝুঁকি থাকছে। কিভাবে এই খাবারগুলোকেই স্বাস্থ্যকর করে তুলতে আমরা কি করতে পারি, উপায় কি? আগেকার দিনে কি সুস্বাদু রান্না হতো না? এই রান্নাই হতো, কিন্তু এখন যেটা হচ্ছে এটা বাড়িতে ঠিক ম্যাক্সিমালি হচ্ছে না, সব বাইরে থেকে আনাচ্ছে, যেখানে তেলের পরিমাপ কিছু নেই। এই যে ভেটকির পাতুরি, এতে সব থেকে মানে কম তেল লাগে। আচ্ছা, আপনি একটু বলুন না আমাদের। মশলাটা যেটা হয় সেটার মধ্যেই তো সর্ষে আছে, সর্ষে আর পোস্ত আচ্ছা। আর লঙ্কা, কাঁচা লঙ্কা, এই তিনটের পেস্ট হয়। মাছটাকে ধুয়ে জাস্ট অল্প নুন, আবার নুনটাও বেশি দেওয়া যাবে না, নুন বেশি অনেকের মুখে স্বাদ লাগে না, নুনটাও পরিমাপটা মেনটেন করতে হবে। তো প্রথমেই নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। আফটার দ্যাট মশলা দিয়ে মাখানো হয়, অ্যান্ড দেন তারপরে কলা পাতা, যেটাকে আমরা ওই একটু হিট করে নিই, তারপরে বেঁধে আমরা ওইটা যদি আমি স্টিমারে দিই সব থেকে ভালো হয়, আর না হলে সিম্পল একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ছাঁকনি যেগুলো থাকে ওটার উপরে চাপিয়ে দিই, তাহলে খুব কম তেল জাস্ট স্প্রিঙ্কল করতে হয়, আর একটু মশলার মধ্যে কম তেলে স্টিমড, সেদ্ধ, নিউট্রিয়েন্টটাও রয়ে গেল, মুখের স্বাদও রইল। এটা শুধু ভেটকি মাছ নয়, সেটা হচ্ছে অন্য মাছগুলো আমরা এইভাবে করতে পারি। কড়া ভাজবো না, নিউট্রিয়েন্ট নষ্ট হয়ে যায়। ছোলার ডাল মিষ্টি ছাড়া আমরা কি করব, একটু আদা দেব, একটা ফ্লেভার চলে আসবে, আর গরম মশলার মধ্যে দালচিনিটা বেশি দেব, ওইটা একটু সুইট, ওর মধ্যে আমরা বেশি করে ওই কিশমিশ দেয়, ওটা বন্ধ করব, আর নারকেলটা পাতলা করে কেটে জাস্ট ফ্রাই করে উপরে ভাসবে। সো এটা খুব সুস্বাদু হয়ে যায়। আর লাস্ট যেটা বললে মিষ্টি দই, ওটা মিষ্টি দইটা কেউ মিস করে না, ওটাকে বলা হয় চোখের খিদে, সত্যিকারের খিদে নয়। তো মিষ্টি দইয়ের সাথে যদি আমরা একটু ড্রাই ফ্রুটস নিই, ওগুলো আগে চেবাতে থাকি, অ্যান্ড দেন 2 চামচ খেলেই আমার মানে আমি সন্তুষ্ট হয়ে যাব। ওই এক বাটি ভর্তি বা এক ভাঁড়, আর ছোট ছোট ভাঁড়ে সার্ভ করতে হয়। এই বড় বড় হাঁড়ি নিয়ে আসলে এই একটার পর একটা খেয়ে যায়। তার মানে ডক্টর দত্ত আপনি একটু কোয়ান্টিটি কমের কথাও বলছেন সেই অতি সঙ্গে। অবশ্যই। আর তার আগে কিছু বাঙালিকে খেয়ে নেবো। বোঝাতে পারবেন তো? হ্যাঁ, বোঝানো যায়। এই যে আমার দর্শকরা শুনছেন, সবাই খেতে ভালোবাসেন, কিন্তু পরিমাপটা একটু মাথায় রাখবেন। খাবার আমি মানা করছি না, কাস্টমাইজ ডায়েট যেটাকে বলে, আপনার পছন্দের মতন তার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে ফাইবার যদি দিয়ে দিই, তাহলে অতটা অ্যাবজর্ব হবে না। সেই জন্যে ওই দইটা খাওয়ার আগে স্যালাডস থাকবে, সব থাকবে, তারপরে গিয়ে দইটা খাবেন। মানে আপনি স্যালাডটা আগে খেয়ে নিয়ে পেটটা ভরে নিতে আগে বলছেন? আগে স্যালাড, এক বাটি ডাল, অ্যান্ড দেন মেন মিল। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে অ্যাবজর্ব হচ্ছে, পুরোটা একসাথে স্পাইক করে সুগারও বাড়ছে না। আর অবভিয়াসলি কোয়ান্টিটি কম হলে, নুন কম দিলে খাবারে, ভাজা পোড়া না থাকলে হার্টেরও সুবিধে। তো এটাই হচ্ছে যে আমাদের বাঙালির বেস্ট ফুড খাবো, অথচ খাবো কিন্তু ভালো থাকবো, স্বাস্থ্যকর খাবো। শরীর না, স্বাস্থ্যকর বললে পারে তো ডেফিনিশনটা আলাদা হয়ে গেল। মিষ্টি দইটা স্বাস্থ্যকর নয়, কিন্তু খেতে হবে। তো এটাকে আমরা ওইভাবে নিজের মতন করে সাজিয়ে কিভাবে আগে কোনটা খাবো সেটা ভেবে বিবেচনা করতে মাথায় হবে। আলোচনার মধ্যে একটা বিরতির সময় চেয়ে নিচ্ছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর আমাদের বিশেষ অনুষ্ঠান দিল সে দিল তক হেলদি হার্ট নিয়ে। ডক্টর পারিজাত দেব চৌধুরীর কাছে আসবো। কার্ডিয়াক অ্যারেস্ট বলবো না, হার্ট অ্যাটাক বলবো, তাই তো? আর সেই জায়গায় দাঁড়িয়ে তারপরের কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, আপনারাই বলেন সেই সময় কি করণীয় রোগীর পরিবারের? আমাদের জানতে হবে আগে হার্ট অ্যাটাকের সিমটমস কি। হার্ট অ্যাটাকের সিমটমস হলো বুকে পেইন হওয়া, যেটা আমরা সবাই জানি, কিন্তু সবসময় সেই টিপিক্যাল পেইন নাও হতে পারে। বুকের মাঝখানে একটা চাপ ধরা, বা হাতের বাঁ দিকে সেই ব্যথাটা যাওয়া, অনেক সময় চোয়ালেতে পেইন হওয়া বা ঘাড়ের দিকে পেইন হওয়া, বা অনেক সময় বুক ধরফর করা, অজ্ঞান হওয়া, এগুলো হলো হার্ট অ্যাটাকের সিমটমস। এই ধরনের কোনো সিমটমস যদি কারুর বাড়িতে হয়, কোনো ফ্যামিলি মেম্বার্সদের, তবে সেক্ষেত্রে যেটা আমরা বাঙালিরা করি, প্রথমেই ভাবে হয়তো বা গ্যাস হয়েছে বলে গ্যাসের ওষুধ দিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যায়, সেটা যাতে না করা হয়। এই ধরনের কোনো সিমটমস হলে আমাদের ধরে নিতে হবে এটা হার্ট অ্যাটাকের সিমটমস হতে পারে, আর সেই অনুযায়ী আমাদের প্রিকশন নিতে হবে। তো কি করতে হবে বাড়িতে? সঙ্গে সঙ্গে যার এই ধরনের সিমটমস হচ্ছে তাকে কিন্তু বলবো আমরা যে আপনি বিশ্রাম নিন। ওকে কিন্তু হাঁটাচলা যাতে না করে সেটা বলতে হবে, একটা জায়গায় বসিয়ে বা শুইয়ে রাখতে হবে। কারোর যদি বাড়িতে অ্যাসপিরিন থাকে
বা সরবিট্রেট থাকে, এগুলো হলো ট্যাবলেট। 300 mg অ্যাসপিরিন সঙ্গে সঙ্গে পেশেন্টকে খাইয়ে দিতে হবে, বা সরবিট্রেট 5 mg যদি থাকে সেটা জিভের তলায় দিতে হবে, যাতে ইনিশিয়াল কিছুটা টাইম আমরা পাই, যাতে পেশেন্টকে সুস্থ অ্যাটলিস্ট ভালোভাবে হসপিটালে পৌঁছে দিতে পারি। তারপর যদি আমরা দেখি যে পেশেন্টের পেইন কমছে না, তখন সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স ডাকবো, অথবা যদি অ্যাম্বুলেন্স আসার জন্য খুব লেট হয়, বাড়িতে যদি গাড়ি থাকে বা গাড়ির ব্যবস্থা করতে পারি, সঙ্গে সঙ্গে পেশেন্টকে নিয়ে আমাদের হসপিটালে পৌঁছতে হবে, যেখানে কার্ডিয়াক ফেসিলিটি অ্যাভেলেবল, যেখানে ইসিজি করা যাবে আর পেশেন্টের সময় মতো ট্রিটমেন্ট স্টার্ট করা যাবে। কারণ হার্ট অ্যাটাকের পর প্রথম 1 ঘন্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। ওই আওয়ারের মধ্যেই কিন্তু পেশেন্ট বাঁচবে নাকি পেশেন্ট মারা যাবে সেটা ডিসাইড হয়। তো এর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল কিন্তু ফ্যামিলি মেম্বার্সরা প্লে করে। ওদেরকে বুঝতে হবে পেশেন্টের সিমটমস কি হচ্ছে, ইমিডিয়েটলি হসপিটালে পৌঁছতে হবে কিনা। কোনো সময়ই হার্টের পেন মানে বুকে কষ্ট বা বমি বমি ভাব বা দমের কষ্ট, এগুলোকে গ্যাসের ব্যথা বলে অ্যাভয়েড করা উচিত নয়, সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে। 2 নম্বর আরেকটা যেটা ভুল বেশিরভাগ লোক করে থাকে, সেটা হলো অনেক সময় হার্ট অ্যাটাক দেখা যায় লেট নাইট বা আর্লি মর্নিংয়ের দিকে হচ্ছে, মানে ধরো 2-3টের দিকে অনেক সময় পেশেন্টের বুকে ব্যথা হলো, তখন বাড়ির লোকরা ভাবে আগে সকাল হোক এরপর আমরা ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। তাতে আমাদের যে এই ইম্পর্টেন্ট ইনিশিয়াল আওয়ার সেটা মিস হয়ে যায়, তাতে পেশেন্টের বিশাল একটা ক্ষতি হয়ে যায়। তো কখনো সকাল হবার জন্য অপেক্ষা করা উচিত নয়। সিমটমস হলে ইমিডিয়েট হসপিটালে নিয়ে যেতে হবে। তার আগে যেটা ইনিশিয়াল আমরা ফার্স্ট এইডও বলতে পারি, পেশেন্টকে অ্যাসপিরিন বা সরবিট্রি ট্যাবলেট দিয়ে দিতে হবে, বা স্টেটিন, অ্যাটোভাস্টেটিন যদি বাড়িতে থাকে সেটা দিতে হবে। বেশ, ডক্টর ডিক্রুজ, পিসিওএসে আক্রান্ত কোনো তরুণী, তারা মেনলি যেটা ভাবে প্রেগনেন্সির ক্ষেত্রে সমস্যা হবে, কিন্তু তারা যে হৃদরোগে আক্রান্ত হতে পারে বা তারা আক্রান্ত হতে পারে ডায়াবেটিসে, এটাও তো হয়। এই ব্যাপারে কিন্তু সচেতনতা খুব কম। নিশ্চয়, তুমি ঠিকই বলছো। এখন স্কুলে কলেজে গিয়ে দেখো, মেয়েদের মেন প্রবলেম হচ্ছে ওয়েট। হ্যাঁ, মেয়েদের ওয়েট নিয়ে, তারপরে ওর পিরিয়ডস রেগুলার হয়ে যায়। খেতে তো সবাই ভালোবাসে, যে ডক্টর বলেছে দ্যাট কলকাতায় খাবার দেখলে মুখরুচি থাকেই, যেতে হবে খেতে হবে, কিন্তু এখান থেকে অনেকগুলো প্রবলেম আসে। অ্যাকচুয়ালি প্রেগনেন্সি যখন মাকে কষ্ট ছিল তখন থেকে আসছে। সো মাদের একটা অ্যাডভাইস আছে, আপনারা যখন ছেলে মেয়েকে খাবার দেন একটু হেলদি দিন, স্যালাড দিন, অ্যাপেলস দিন, ফ্রুটস দিন, আর তারপরে যদি বেশি খিদে লাগে তাহলে একটু প্রোটিনও খেতে পারে, কিন্তু ওজনটা কম রাখতেই হবে। আপনি দেখবেন ছোট মেয়েদের গলার পিছনে একটা ডার্ক স্কিন হয়ে যাচ্ছে, ভেলভেটের মধুর, এইটা সাইন্স অফ অনকামিং ডায়াবেটিস, সেটা আমাকে ধ্যানে রাখতে হবে। ডক্টর দত্ত, একটি পরিবারের জন্য, সমাজের জন্য, একটা সম্প্রদায়ের জন্য একজন নারীর স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যের জন্য বিনিয়োগ করা কতটা প্রয়োজন, নারীর স্বাস্থ্যের ক্ষেত্রে সচেতনতা কতটা প্রয়োজন, যদি একটু বলেন। মহিলাকে যদি আমি সুস্থ রাখতে পারি একটা পরিবারের, সে সব দিক থেকে সবাইকে নজর রাখতে পারবে, সে তার হাজবেন্ডকে দেখবে, শ্বশুর শাশুড়ি, বাবা মা, ছেলে মেয়ে, এভরিবডি, এবং সে নিজের কাজের জায়গায়ও সাকসেসফুল হবে। সুতরাং ইনভেস্টমেন্ট মহিলাদের ওপরে মানে হচ্ছে একজন মহিলাকে সুস্থ রাখতে হবে, রিস্ক ফ্যাক্টরস থাক চাই না থাক, সব রকম অসুখ থেকে প্রোটেক্ট করলে অ্যানুয়ালি বিভিন্ন এজ অনুযায়ী তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা উচিত। বেশ, ডক্টর পারিজাত দেব চৌধুরীর কাছে আসবো। আমি একটু অ্যাঞ্জিওগ্রাফি এবং অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পর্কে জানবো, এবং মহিলাদের ক্ষেত্রে এই প্রসিডিওরটা কি আলাদা না একই? প্রথমে আমি বলবো অ্যাঞ্জিওগ্রাফি কি, বা অ্যাঞ্জিওগ্রাফি কি সবাইকে করতে হবে কিনা সে ব্যাপারে। অ্যাঞ্জিওগ্রাফি হলো একটা টেস্ট, যে টেস্টের মাধ্যমে আমরা হার্টের মধ্যে সেরাতে হার্টের আর্টারিগুলোতে কোনো ব্লকেজ আছে কিনা সেটা বুঝতে পারি। অ্যাঞ্জিওগ্রাফি একটা ডে কেয়ার প্রসেস, আমরা সবার কিন্তু অ্যাঞ্জিওগ্রাফি করি না। যদি ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফিতে কোনো প্রবলেম দেখা যায় বা ট্রেডমিল টেস্ট পজিটিভ হয়, অথবা যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে ওদেরই অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। অ্যাঞ্জিওগ্রাফিতে আমরা হার্টের ভেতরে ব্লকেজটা দেখি, সেই ব্লকেজ যদি 70%-এর নিচে থাকে সেটা কিন্তু মেডিসিনের মাধ্যমেই, মানে ওষুধ খাইয়েই ট্রিটমেন্ট করা হয়। যদি ব্লকেজ 70%-এর উপরে থাকে তখন তাতে স্ট্যান্ড বসানোর বা বেলুন করা সেই ধরনের অপশনগুলো আসে। আর এনজিওপ্লাস্টি হলো একটা চিকিৎসা যাতে হার্টের সেই ব্লকটাকে কিওর করা হচ্ছে। এখন মহিলাদের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, এক তো মহিলারা অনেক দেরিতে এসে পৌঁছায়, বেশিরভাগ টাইমেই দেখা যায় অলরেডি হার্টের মধ্যে অনেক বেশি ব্লকেজ হয়ে গেছে। ব্লকেজগুলো দেখা যায় একটা, আমাদের হার্টে 3টে আর্টারি থাকে, 3টের মধ্যেই হয়তোবা ব্লকেজ অলরেডি আছে, সেক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি করাও খুব ডিফিকাল্ট হয়ে যায়।
2 নম্বর হলো এনজিওগ্রাফি বা এনজিওপ্লাস্টি আমরা আজকাল রেডিয়াল আর্টারি মানে আমাদের হাতের এইখানে যে শিরাটা থাকে তার মাধ্যমে করা হয়। তো রেডিয়াল আর্টারির ডায়ামিটার সেটা মহিলাদের ক্ষেত্রে কম হয় ছেলেদের তুলনায়, সেক্ষেত্রে অনেক সময় এনজিওপ্লাস্টির যে প্রসেসটা সেটা ডিফিকাল্ট হয়ে যায় মহিলাদের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় মহিলাদের প্রিমেনোপজাল যারা মানে যাদের পিরিয়ড হচ্ছে বা মাসিক যাদের চলছে ওদের আমরা যখন এনজিওপ্লাস্টি করি মানে স্ট্যান্ড বসাই ওদেরকে আমাদের মাসে মাসে একটা ব্লাড থিনার বা রক্ত তরল করার ওষুধ দিতে হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই আবার খুব বেশি ব্লিডিং নিয়ে এনিমিয়া হয়ে আমাদের কাছে ফেরত আসে। মানে এটা হলো দুদিকেই খুব প্রবলেমেটিক ব্যাপার, এক তো হার্টে ব্লক তার উপরে রক্তক্ষরণ হয়ে অ্যানিমিয়া হচ্ছে। তো এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু মেয়েদের বেশি। আরেকটা যেটা সবসময়ই দেখা যায় মেয়েদের যে ওদের হয়তো বা ডায়াবেটিস ছিল একদম আনকন্ট্রোল, ওরা নানা কারণে সেই চিকিৎসাটা ভালোভাবে করেনি। আনকন্ট্রোল ডায়াবেটিস হবার কারণে ওদের করোনারি আর্টারিস বা হার্টের আর্টারিতে ব্লকেজগুলোতে ক্যালসিয়াম বেশি, সেগুলোতে ট্রিটমেন্ট করা স্ট্যান্ড বসানো খুব ডিফিকাল্ট আর অপটিমাল রেজাল্ট পাওয়াও মুশকিল। আর এগুলোর পরে আমি বলবো সবচেয়ে বেশি যেটা আমি ফেস করি সেটা হলো এনজিওপ্লাস্টির পর আমাদের কিন্তু ব্লাড থিনার বা অন্যরকম মেডিসিনগুলো খেয়ে যেতে হয় লং টাইমের জন্য। অনেক সময় দেখা যায় মহিলারা কি করছে যখন কিছুটা সুস্থ হয়ে যায় ওরা ভাবে কেন আমি শুধু শুধু আমার পেছনে পয়সা খরচ করব, ওষুধ বন্ধ করে দেয়। তাতে যে চিকিৎসাটা আমরা করি যাতে পেশেন্টটা এতটাই সুস্থ হয়েছিল সে আবার comes back to zero level again, so have to start from beginning. So এই যে ওষুধ বন্ধ করে দেওয়া বা নিজেদের খেয়াল না রাখা সেগুলো কিন্তু ছেলেদের চাইতে মহিলাদের মধ্যে অনেক বেশি দেখা যায়। অনেক ধন্যবাদ ডক্টর সুপ্রিয়া দত্ত, ডক্টর পারিজাত দেব চৌধুরী, ডক্টর ডিক্রুজকে। আমরা আজকের এই আলোচনা থেকে অনেক বিষয় জানতে পারলাম হার্ট সম্পর্কে। হৃদয় স্পন্দিত হতে গেলে, ভালোভাবে স্পন্দিত হতে গেলে আমাদের কি করতে হবে সেটা যেমন জানলাম, তেমনি আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আমরা এটা উপলব্ধি করলাম যে সমাজে ভালোভাবে থাকতে গেলে প্রত্যেক মানুষের জন্যই মেয়েদের জন্য একটু বিশেষভাবে সচেতন হওয়া প্রয়োজন। আর একটা পরিবার, একটা সমাজ, একটা সম্প্রদায় তখনই ভালো থাকবে যখন মেয়েরা সুস্থ থাকবে। সেটা নিশ্চয়ই আপনারাও মনে রাখবেন। আমি দর্শকদের বলবো আজকের এই পরামর্শ জীবনের পথে চলার জন্য নিশ্চয়ই সঙ্গে রাখবেন। এবং আরও যদি এই হার্ট সংক্রান্ত তথ্য জানতে চান, ভালো জীবনযাত্রা কিভাবে মেনটেন করবেন সেটা জানতে চান, তাহলে অবশ্যই দিল সে দিল তক হেলদি হার্টের যে ফেসবুক পেজ রয়েছে লগ ইন করুন, ইউটিউব সেখানে সাবস্ক্রাইব করুন এবং ইনস্টাগ্রাম ফলো করুন এবং অবশ্যই সচেতন থাকুন, সুস্থ থাকুন। আর অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক জি 24 ঘন্টার পর্দায়। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।